এরপর আমরা চলে এসেছি বিরাসাতের ঠিক অপোজিটের যে স্টলটি, সেখানে 646 নম্বর স্টল, মনফাকিরা স্টল। তো এখানে আমরা জিজ্ঞাসা করব যে তারা এখন নতুন কী কী পাবলিকেশন প্রকাশ করেছেন এবং তার সাথে সাথে তারা মেলাটা কীভাবে কাটাচ্ছেন, কীভাবে তাদের দিন কাটছে। মেলায় আপনারা নতুন কী কী বই পাবলিশ করেছেন? অনেকগুলোই বই বেরিয়েছে, হাতের কাছে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। যেমন এইটা মাতিসের একটা ছোট্ট কালেকশন। বইটা সম্বন্ধে যদি একটু ছোট করে বলেন। এটাতে মাতিসের নিজের লেখা এবং সাক্ষাৎকারের অনুবাদ আছে মূলত। অন মাতিস নয়, বাই মাতিস। এটা আর একটা বই বেরিয়েছে নন্দলাল, অন্য নন্দলাল। এতে নন্দলালের মানে যে ইয়েটা প্রায় জানাই ছিল না, কার্টুন সমস্ত কাজকর্ম, তার একটা কালেকশন আনপাবলিশড, এর আগে পর্যন্ত একটা ছবি বেরিয়েছে। এটা একটা বই, এটা বাংলা কার্টুন। এখানে সমস্ত স্টলওয়ার্ড যারা বাংলা কার্টুনের স্টলওয়ার্ড, তাদের লেখা কার্টুন এবং হবে। আর এই মেলায় এখনো পর্যন্ত প্রায় শেষের দিকে, এই মেলা প্রায় শেষের দিকে, তো আপনাদের এখনো পর্যন্ত অভিজ্ঞতাটা কি দাঁড়ালো এই মেলায়? এবারের মেলা তো ফুটফল কম, বেশ খারাপ অবস্থা। মানে আগের মেলায় আমরা যেরকম ক্রেজ ইত্যাদি দেখেছি, সেটা এবার অনেকটাই। অন্যান্যদের কি অভিজ্ঞতা আমি জানি না, কিন্তু আমাদের কমেছে ব্যক্তিগতা ইত্যাদি, লোকজনের উৎসাহ ইত্যাদি সবই এই। আর এর মধ্যেই শোনা গেছিল বলতে বিভিন্ন মাধ্যমে এরকম মূলধারার মিডিয়ায় তো খবর হয়নি যে মনফাকিরা স্টলে গাজায় বম্বিংয়ের বিরুদ্ধে ছবি আঁকাকে নিয়ে একটি ঝামেলা হয়, তার কিছু মানুষ এসে তারা ঝামেলা করে। তো সেটা নিয়ে যদি কিছু বলে, মানে কি হয়েছিল এবং আপাতত হয়েছিল মানে আমরা এই পাশেই ছবিটা রয়েছে, আপনারা দেখাতে পারেন। এই ছবিটা আঁকার পরে একদিন হঠাৎ করেই একটা সন্ধ্যের দিকে কিছু লোকজন তারা এসে, মাঝবয়সী লোকজন, পুরুষ এবং মহিলা, তারা এসে এখানে গুচ্ছুতি শুরু করে এবং তাদের মূল বক্তব্য কেন এই ছবিটা আঁকা হয়েছে, কেন শুধু গাজা, কেন কাশ্মীর নয়, কেন বাংলাদেশ নয়, মানে ওই টিপিক্যাল কথাগুলো আর কি, এই সমস্ত বলতে থাকে। এবং সেটা খুব উগ্রভাবে এবং অশালীন কথাবার্তা বলে। তাদের বডি ল্যাঙ্গুয়েজও খুব খারাপ ছিল, মানে প্রায় অ্যাটাকিং। তো আমরা আমাদের মতো করে বলছিলাম, বলার চেষ্টা করছিলাম। তো তারপরে এখানে সবাই, এখানকার উল্টো দিকের স্টল, পাশের স্টল, তারা সব ছুটে এসে মোটামুটি তাদেরকে শান্ত করে বাড়ি গেল। এই হয়েছে। আর গিল্ডকে আপনারা জানিয়েছেন? গিল্ডকে আমরা জানিয়েছি। গিল্ড কিছু এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করেনি। আমরা পেয়ে গেছি সাহিত্যিক মন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে, যিনি ধর্ম, সংস্কৃতি ও রাজনীতি বইটি লিখেছেন। তার সাথে আমরা একটু বইটি সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব। আচ্ছা, একটু বইটা একটু দেখাবেন। বইটা সামনে দিকে। হ্যাঁ, এই বইটা গত বছর পুজোর ঠিক আগে বেরিয়েছে। বুলবুল আমার খুব স্নেহাস্পদ, ও আমাকে বই দিতে বলছিল। আমি তো আসলে খুব রিসার্চ করে বই পড়ি। আমার একটা বই আছে প্রাগইতিহাস নামে, তো আমার দিতে আরো 2 বছর লেগেছে। আমি বুলবুলকে বললাম, দাঁড়াও আমি কিছু লিখবো, আজকের পরিপ্রেক্ষিতের ওপর আমার কিছু লেখা, কিছু ম্যাগাজিন, কিছু কাগজেও ছিল, সেগুলোও নিয়েছি। আর নতুন কিছু লেখা নিয়েছি, মানে ধর্মের ওপরে বিভিন্ন ব্যাপার, হিন্দুত্ব এবং হিন্দু ধর্ম নিয়ে, নারীদের অবস্থা বিভিন্ন দেশে, আফগানিস্তান, ইরান, এগুলো নিয়েও আছে। আবার একটু অন্যরকমের আমাদের খাবারের ইতিহাস, বিভিন্ন সময়ের খাবারের ইতিহাস, এইরকমও আছে। বাংলাদেশে রিসেন্টলি গত বছর গিয়েছিলাম, বিভিন্ন জায়গাতে, ঢাকা থেকে চট্টগ্রাম, বান্দরবান,
ওই রকম জায়গারও আছে। আর খাবার, আমি অন্যান্য দেশে অনেকদিন ছিলাম, গ্রিসের কাছে সাইপ্রাস বলে একটা দ্বীপে, তো সেখানকার মজার মজার খাবার আছে, কেবাব ওদের, তো এইগুলো নিয়েও কিছু আছে। অর্থাৎ এগুলো সংস্কৃতির পার্ট। রাজনীতির পার্ট হলো যে বিভিন্ন সময় বামপন্থী এবং কমিউনিস্ট আন্দোলন সারা পৃথিবীতে কিভাবে পার্জ হয়েছে, যেরকম ইন্দোনেশিয়া ইত্যাদি অঞ্চলে, সেই পার্টটা আছে। আমাদের দেশে এখন যে একটা সাম্প্রদায়িকতার ঝোঁক আসছে, কেন, কোন তত্ত্বের ভিত্তিতে, যেরকম আমি মনে করি এখানে একটা লেখা আছে, RSS এর যিনি দ্বিতীয়বার যিনি প্রধান হয়েছিলেন পল ওয়ালকার, ওনার যে বইটা আছে তাকে বিশ্লেষণ করে পুরো লেখাটা আছে, যিনি উনি কি বলেছিলেন, কোথায় ভুল বলেছিলেন। আর্যরা ভারতবর্ষের লোক, আসলে আর্য বলে সেরকম কিছু হয় না, আর্য ভাষী হয়, ইন্দো ইউরোপীয়, এটা ঠিক নয়। ইন্দো ইউরোপীয়রা বাইরে থেকেই এসছে, তারা স্টেপভূমি থেকে এসছে। আজকে আমরা বলি না তারা আক্রমণ করেছেন, তারা এখানে পরিযান করেছেন খাবারের জন্য। তো এই পুরো পরিপ্রেক্ষিতটা দিয়ে আজকে ভারতবর্ষের যে সাম্প্রদায়িক একটা জায়গা তোলবার চেষ্টা হচ্ছে, যে মুসলমান এবং ব্রিটিশ, তারা আবার খ্রিস্টান না, মুসলমান এবং ব্রিটিশরা খালি বাইরে থেকে এসছে, অন্য যারা ছিল তারা সবাই ভারতবর্ষের লোক, এটা সত্যি না। তো সুতরাং খাবারও যেরকম আছে, ঘোড়াও যেরকম আছে, আমাদের যে এই মুহূর্তের যে গভীর একটা জায়গায় আমরা একটা সংকটে পড়ে গেছি, ধর্ম সংকটই বলা যায়, তো সেই ব্যাপারটা নিয়েও আলোচনা আছে। এটা হলো ধর্মের ব্যাপার। আর রাজনীতি, এটা তো একটা অংশই হলো, ধর্মকে নিয়ে তো রাজনীতিই করা হচ্ছে এখন না। বিশ্বাস, শুধু বিশ্বাসে অসুবিধা হয় না আমাদের, কিন্তু বিশ্বাস যখন রাজনৈতিক বিশ্বাস হয়ে যাচ্ছে তখন আমাদের কিছু প্রবলেম হচ্ছে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে এখানে বিভিন্ন লেখাতে করা হয়েছে। ধন্যবাদ। বইমেলায় ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গিয়েছি সাহিত্যিক সুকুমার রুজকে। আমরা তার সাথে এই বইমেলার অভিজ্ঞতা এবং তার লেখা কি বেরোচ্ছে সেই নিয়ে একটু আলোচনা করে নেব। বলুন দাদা। নমস্কার, চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং চ্যানেলের যারা আমার কাছ থেকে এই সাক্ষাৎকার নিচ্ছেন, আমার এই ভাইটি এবং বোনটি, তাদেরকে প্রথমে আমি অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দু চার কথা বলবো। বইমেলা তো আমাদের মেলা, মানে পৌষ পার্বণ পেরিয়ে যাওয়ার পরেই বই পার্বণ শুরু হয়। সেই বই পার্বণ, যেমন এত বই, এত লোক, এখানে ঘুরলেই ভালো লাগে। আর একজন লেখক হওয়ার সুবাদে বই বেরোলে তারই ভালো লাগে। যদিও বই 30-32 খানা আছে বিভিন্ন প্রকাশন সংস্থা থেকে, কিন্তু সেগুলো তো পুরনো হয়ে গেছে, তার আনন্দ, তার উন্মাদনাটা একটু কমে গেছে। সে আনন্দই বই আছে, পারুলে আছে, সপ্তর্ষিতে আছে, পুনশ্চতে আছে, সেগুলো হয়তো অনেকটা পুরনো হয়ে গেছে, কিন্তু নতুন বই বেরোনোর মজাই আলাদা, আনন্দই আলাদা। এবছরে আমার যেমন দিব্যজ্ঞান প্রকাশনী থেকে ছোটদের জন্য আমি লিখি, তো সুকুমার রুজের ছোটদের গল্প, ওইটার নামই হচ্ছে সুকুমার রুজের ছোটদের গল্প। এই একটা লালমাটি থেকে একটা উপন্যাস বেরিয়েছে, ওই উপন্যাসটা, উপন্যাস আমি কি নাম মনে রাখি, প্রতিপক্ষ। আর সপ্তর্ষি থেকে বেরিয়েছে জ্ঞানচরিত মানস, ব্যাপক সেল হচ্ছে, আর 2-4 কপি পড়ে আছে, দেখলাম এখনই গেছিলাম। আর পুনশ্চ থেকে বেরিয়েছে আমার সবচেয়ে বিখ্যাত বই, যেটা ইংরেজিতে প্রথম লিখেছিলাম, messines.com, যেটা ইংরেজিতে আমি ব্যাপক বিক্রি পেয়েছি, প্রচুর সাম্মানিক পেয়েছি। তারপরে ওটা অসমীয়া ভাষাতে messines.com অনুবাদ হয়েছে, সেটাতে আমি অসম থেকে রবীন্দ্র পুরস্কার পেয়েছি। সেইটা এতদিনে বাংলায় হলো, পুনশ্চ প্রকাশন সংস্থা করেছে, ওই বইটাও ব্যাপক বিক্রি আছে। তো নিজের বই বিক্রি হলে এবং পাঠক যদি কেনে আমার সামনে এবং বলে যে স্যার একটা অটোগ্রাফ দিয়ে দিন, তাহলে তো একটা ভালো লাগা থাকেই। আমরা তো আসলে কেউই সেই জায়গায় পৌঁছতে পারিনি যে এই লোভ থাকবে না, আমরা সমস্ত কিছুকে অতিক্রম করতে পারিনি, এখনও এই তিতিক্ষা, লোভ, এইসব জিনিসগুলো মনের মধ্যে থাকে। আর ভালোবাসা আছে বলেই লিখে যাই, যতদিন বেঁচে আছি লিখে যাব। আর বইমেলা
তো স্যার কি বলবো, বইমেলা তো থাকবে, এত বছর হয়েছে বইমেলা আছে বলে আমরা আছি, আর আমরা আছি বলেই বইমেলা আছে। উভয়ের পরিপূরক। লেখক না থাকলে বইমেলা থাকবে না, আর বইমেলা না থাকলে মানে প্রকাশন সংস্থা না থাকলে আমরাও থাকবো না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে পাঠক যদি না থাকে আমরা লেখকরা লিখেও লাভ নেই, আর প্রকাশকরা বই প্রকাশ করেও লাভ নেই। এখানে আসছি, এত পাঠক ঘুরছে, বই কিনছে, এইটা দেখে আমাদের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে, ভালো লাগছে প্রত্যেক বছর। আজকে আমরা চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলার 629 নম্বর স্টল অর্থাৎ বিরাসতের স্টলে। এই স্টলে আমরা কথা বলে নেব তাদের এই বছরের বইমেলা কেমন কাটলো এবং তারা এই মুহূর্তে নতুন কি পাবলিকেশন লঞ্চ করেছেন। আচ্ছা বলো কথা। আপনারা এই বছর বইমেলায় নতুন কি পাবলিকেশন আর কি করেছেন? ইংরেজি বাংলা বেশ কিছু বই বেরিয়েছে, তার মধ্যে কিছু ফিকশান আছে, কিছু নন ফিকশান আছে, আর সব মিলিয়ে বেশ কিছু বই বেরিয়েছে। তার মধ্যে মাই ওয়ে মাই লাইফ বলে একটি বই বেরিয়েছে, যেটি খুব উচ্ছ্বসিত, মানে চিন্ময় গুহ এবং তসলিমা নাসরিন সেই অটোবায়োগ্রাফি, সেটা নিয়ে খুব উচ্ছ্বসিত। এবং তার সঙ্গে কিছু ফিকশান অনুবাদ বেরিয়েছে, অমর মিত্রের সংকলন বেরিয়েছে ছোট, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের গ্যাস চেম্বার বেরিয়েছে। বাংলাতে অনেকগুলো বই বেরিয়েছে। বাংলাতে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বই বেরোলো, মানে এখনও বেরিয়েছে, সদ্য এসছে, সেটা হচ্ছে গীতা রহস্যবিদ। গীতা নিয়ে আজকাল প্রবল আলোড়ন হচ্ছে, বেশি করেই হচ্ছে। আমরা ছোটোবেলা থেকে তো দেখেছি যে গীতা পাঠ ইত্যাদি আমাদের পরিবারের মধ্যেও ছিল, কিন্তু এখন দেখছি যে অনেক বেশি, মানে আয়োজনটা অনেকটা বেশি। পাঠের আমি কতটা হচ্ছে আমি জানি না, আয়োজনটা খুব ভালো। এখন সেই গীতা নিয়ে নানা রকম মত আছে, তা এইটি একটি মত। এই বইটা আমাদের এখান থেকে বলবো যে বেরোলেও বলবো, এই জাস্ট আমাদের হাতে আসছে। তো এছাড়া বহু বই আছে, আমি তো এখন নাম করলে অনেকটা সময় চলে যাবে, আপনি আমাকে দেবেনও না, তো আমি উল্লেখ করছি। আর আরেকটি বই বেরিয়েছে, একটু রাজনৈতিক বই, সেটা হচ্ছে বুদ্ধং শরণম। তিনি সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক, উনি সেটি লিখেছেন এবং খুব দ্রুত বইটি হাতে ঘুরছে, বহু মানুষ লিখছেন। এটা একটা দ্রুত, অনেক তাড়াতাড়ি বইটি প্রায় আমাদের প্রথম যে সংস্করণ শেষ হওয়ার মুখে একেবারে। তো এইসব মিলিয়ে টিলে এই হচ্ছে বই প্রকাশের সামান্য কিছু আমি। আর এমনি যা হয় মেলাতে, সেই মেলা এইভাবে চলছে। আর এই অঞ্চলটা এবার মেলার সংখ্যা, মানে জায়গা হয়তো বাড়েনি, জায়গা যা আছে, জায়গা তো আর নতুন করে বাড়বে না, কিন্তু স্টল অনেক বেড়েছে, ভালো। অভিজ্ঞতা কিরকম হলো এই মেলায়? পরিকাঠামোগত কিছু মানে ওই স্টল বেড়ে গেলে যা হয়, একই জায়গাতে স্টল বাড়লো, যেখানে নাকি 600 স্টল থাকে সেখানে যদি 800 স্টল হয়, তাহলে কিছু পরিকাঠামোগত সুবিধা হয়ই, সেগুলো আমাদের মানতেও হবে। হচ্ছে যেমন এই অঞ্চলটা এত ধুলো, এত কিছু, নাকি আমি কথাও বলতে পারছি না। এই অঞ্চলটাকে যদি সেভাবে একটু ব্যবস্থা করা হতো, পাকা করে দেওয়া হতো, আগে কিছু ক্ষেত্রে হয়েছে, আমি দেখেছি, কিন্তু এইবারে হয়তো সেটা সময় পায়নি বা অত কিছু পায়নি, ফলে এই অঞ্চলটা সেই ময়দানের ধুলের মতন লাগে। এইসব রয়েছে ইত্যাদি। তার মধ্যে কিছু প্রত্যেক বাড়িই যে গিল্ডে যেটা হয়, মানে মেলাতে যেটা হয়, কিছু বাদ প্রতিবাদ হয়। এবারও দেখলাম একটা কিছু হলো, সেই কি ব্যাপারটা কি, ওই যে আমার উল্টো দিকে স্টলে ছবি আঁকা হয়েছে গাজা নিয়ে, তাই হঠাৎ করে একদিন দেখলাম যে ওই কেউ এসে বললো যে এটা এখান থেকে মুছিয়ে দিতে হবে। তো মুছিয়ে দিতে হবে, তারা নিজেদেরকে হিন্দুত্ববাদী করল, তারা ওই দিকে ঝগড়া করছে এবং ওই স্টলের যিনি মালিক আছেন তাকে বলছে এটা মুছতে হবে ইত্যাদি। তখন আমি তাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে আপনার এটা পছন্দ না হতে পারে, উনি করেছেন, ওনার জায়গাতে উনি করেছেন, উনি পছন্দ করে করেছেন, এবার আপনার পছন্দ না হওয়ার স্বাধীনতা আপনার আছে।
কিন্তু আপনি ওনাকে বুঝতে বলতে পারেন না। মানে আপনি কেউ যদি এখানে একটা ধরুন রাম নাম করে, আমি কি তাকে বলবো যে ভাই তুমি রাম নাম করছো কেন? এই মুহূর্তে আমরা চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলার 361 নম্বর স্টল নবজাতক প্রকাশনীতে। আমরা তাদের সাথে কথা বলব। বিশ্বজুড়ে একটা আলোচনার জায়গায় আমরা গেছি, কারণ পরিবেশের উপর যে আক্রমণ সারা বিশ্ব জুড়ে পরিবেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে তার উপর একটা আলোচনা, এবং শুধু আলোচনা নয়, এটা অন্য ধরনের, মানে শুধু ছাত্রছাত্রীরা ছাড়াও সাধারণ পাঠক পাঠিকা যারা পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরও এই বইটা গুরুত্বপূর্ণ হিসেবে মনে হবে, কারণ এই বইটায় অসংখ্য ঘটনা, অসংখ্য পরিবেশ কীভাবে দূষিত হচ্ছে, পরিবেশের উপর আক্রমণ কীভাবে হচ্ছে তার উপরে একটা গুরুত্বপূর্ণ আলোচনা অধ্যাপক কৌশিক চট্টোপাধ্যায় করেছেন। এই বইটাও আশা করি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে। কটা বই আমরা মোটামুটি প্রকাশ করলেও আরও কয়েকটি কবিতার বই আমরা প্রকাশ করেছি। রেজমান বলে আমাদের তরুণ এক কবি, তার একটি কবিতার বই প্রকাশ করেছি আমরা, মন কেমনের অ্যালগোরিদম নাম। আমরা প্রকাশ করেছি এবারে রাহুল পালের একটি কবিতা বই, সেটা হলো অপ্রকাশিত ভালোবাসার ইস্তেহার। এছাড়াও আমরা আরেকটি বই প্রকাশ করেছি, সেই বইটির নাম হলো তেভাগার জান মাটির টানে। সেটা সুজয় বর আমাদের এই বইটির লেখক। এই ধরনের আরও কয়েকটি বই আমরা, কবিতার বই আমাদের এখনও কাজ চলছে, সেটা এখনও প্রকাশ হয়নি। আশা করি সেটা কত বইমেলার মধ্যে আর হয়তো প্রকাশ করা সম্ভব না, বইমেলা পড়ে আসা। সার্বিকভাবে এই বইমেলায় আপনাদের অভিজ্ঞতা কীরকম? এবারের বইমেলার অভিজ্ঞতা, আমরা বহু বছর ধরে এই বইমেলার সঙ্গে বইমেলায় আমরা এবারের বইমেলা একটু অন্য ধরনের, একটু ভিন্ন ধারার বলেই মনে হচ্ছে, কারণ এবারের বইমেলায় মানুষ এসছেন কম বলবো না, মানুষ এসছেন প্রচুর, মানুষ আসছেন, মানুষ বই কিনছেন বহু মানুষ, কিন্তু সাধারণত প্রতিবার বইমেলায় আমরা যে মানুষের হাতে যেভাবে বইয়ের প্যাকেট দেখি, এবারে কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত কম। তার একটা কারণ আমাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, সেটা হলো মাসের একদম শেষের দিকে বইমেলা আরম্ভ হচ্ছে, মানে 18 থেকে প্রায় 31 অব্দি মেলা। প্রতি বছর আমরা অন্ততপক্ষে একটি মাসের প্রথম সপ্তাহ পাই, মানে জানুয়ারির পেছন থেকে আরম্ভ করে ফেব্রুয়ারির সামনের দিকেও আমরা মেলাটা পেলে যেটা সুবিধা হয়, একদম শুদ্ধ মাইনে নিয়ে এসে যারা চাকরিজীবী বাঙালি মানুষ, যারা পাঠক, তারা আসছেন তাদের পরিবারের জন্য, তাদের নিজেদের জন্য, কিন্তু সেইটা এবারে কিন্তু সেই ব্যক্তিটা দেখা যাচ্ছে না। তার কারণ হলো মাসের শেষের দিকে মেলাটা হয়েছে, মাসের শেষের দিকে না করে আবার যদি মেলাটা আগের মতো জায়গায় ফিরিয়ে দেওয়া হয় সময় বা ডেটের দিক থেকে, তাহলে মেলা আশা করছে আবার পুরনো কলকাতা বইমেলাই হিসেবেই দেখতে পাবো। বইমেলা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি 526 নম্বর স্টল সেতু প্রকাশনীতে। এখানে আমরা সেতুর অন্যতম কর্ণধার অর্চনা দাসের সাথে কথা বলে জেনে নেব তারা নতুন কি প্রকাশ করেছে এবং তাদের এই বইমেলা অভিজ্ঞতা কেমন। এই মুহূর্তে সেতুর ভিতরে আমরা যাবতীয় বইয়ের বিষয়ে জানতে এসেছি, তো আমরা রাজকুমার দার সাথে একটু কথা বলে নেব। রাজকুমার দা আমাদের ঘুরিয়ে বলবেন কোন কোন বইয়ের বিষয় কি এবং এবছর কোন কোন নতুন বই বেরোচ্ছে। এবছর নতুন বই বেরোচ্ছে, বেশ কয়েকটা বেরিয়েছে, যেমন হচ্ছে আমরা এবং আমাদের ধর্ম অতীন দাসের। ধর্মের উপরে প্রাইমারি যদি নলেজ নিতে হয় সার্বিকভাবে সমস্ত ধর্ম, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, সমস্ত ধর্মের উপরে ভালোভাবে উনি ব্যাখ্যা করেছেন। এবং আজকের ভারতবর্ষ তথা সারা বিশ্বের দিকে নজর দিলে ইতিহাস হিসেবে ধর্মের এটা বেশ ভালো বই। এছাড়া একটা বেরিয়েছে হাঁড়ি হেঁসেল। হাঁড়ি হেঁসেলটাও খুব ভালো। হাঁড়ি হেঁসেল আজকের দিনে আমাদের ভারতবর্ষে খাবার নিয়ে খুব মানে চলছে রাজনৈতিকভাবে, কোণঠাসা হচ্ছে অনেক দিক থেকে বিভিন্ন। তো হাঁড়ি হেঁসেলটা হচ্ছে আমাদের ওই খাবারের দিক থেকে রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গির দিক থেকে লেখা বই হাঁড়ি হেঁসেল। এছাড়া একটা নতুন বেরিয়েছে জার্মানির শ্রমিক কাউন্সিল আন্দোলন, আর একটা বেরিয়েছে ইন্ডিয়াস মায়ানমার ম্যানওভার। আগামীকালকে আরও 5টা বই আসবে, আরও 5টা বইয়ের মধ্যে আসবে একটা অর্গানাইজিং ক্যালকাটা, আমাদের এর আগে পুরনো কলকাতার নগরায়ণ বেরিয়েছিল, এটারই ইংরেজি। আর একটা আসবে
আমাদের RSS বিজেপি হিন্দু রাষ্ট্র প্রকল্প ছিল, যে বইটা আসছে সেটার ইংরেজি, একটা ক্রিটিক, হিন্দু রাষ্ট্রের ক্রিটিক বলে বইটা। আর একটা আমাদের একটা টেক্সট বই ইতিহাসে ভারতীয় পুরাতত্ত্ব জাদুঘর, সেই বইটা ইউজি অল ওভার পশ্চিমবাংলাতেই সমস্ত সিলেবাসে আছে, এনইপি সিলেবাস অনুযায়ী। তো এই ভারতীয় পুরাতত্ত্ব জাদুঘর আগামীকালকে চলে আসবে। এছাড়া আরও দুটো ইন্টারেস্টিং বই আসছে, সেটা হচ্ছে একটা কুন্তি আর দ্রৌপদী নিয়ে, এটা অচিন চ্যাটার্জির লেখা। আলোচনায় মহাভারত যদি কেউ পড়ে থাকতে পারে এর আগে, সেটার পরে ধাপ আর কি, কুন্তি আর দ্রৌপদী। এইগুলো মোটামুটি নতুন বই আসছে। এছাড়া আমাদের বিভিন্ন টেক্সট বইও আছে, পলিটিক্যাল সায়েন্সের, ইতিহাসের, ইউজি লেভেলের আছে, MA লেভেলেরও আছে কিছু কিছু বই। বিশেষ করে এনইপি সিলেবাস অনুযায়ী এখন বর্তমানে আসছে যে এনইপি সিলেবাস অনুযায়ী 3টে বই বেরিয়েছে আমাদের। এছাড়া নন টেক্সটও অনেকগুলো বই আছে, বাংলা এবং ইংরাজি। আমরা হিন্দিতেও পদার্পণ করেছি। এই হিন্দিতে এবছর একটু ভালো বই একটা হয়েছে, সেটা হচ্ছে मैं क्यों जाऊं अपने शहर। এটা 1984 শিখ দাঙ্গার উপরে একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই শিখ দাঙ্গার উপরে। এই বই করমজিৎ সিং, উনি ডাল্টনগঞ্জে থাকতেন এবং হঠাৎ করে একদিনের মধ্যে তার পাশের বাড়ি এবং বন্ধু বান্ধব সবাই তার কাছে শত্রু হয়ে দাঁড়ায়। সেখান থেকে তার ওই 1984 শিখ দাঙ্গার অভিজ্ঞতা অনুযায়ী তার লেখা হয়। এছাড়া আরেকটা 2-3টে বই আছে হিন্দি, সেটা হচ্ছে সিং আজাদের একটা জেল ডায়েরি, আর একটা ভারত কে আসমান মে লাল তারা আমাদের রেড স্টার ওভার ইন্ডিয়া, ওটারই বাংলা অনুবাদ। এছাড়া আরও বিভিন্ন প্রবন্ধমূলক বই আছে, যেমন সুনীতি কুমার ঘোষের অপরিচিত প্রবন্ধ সংগ্রহ আছে। রবীন্দ্রনাথের বিভিন্ন দিক চিন্তাভাবনা নিয়ে আছে, যেমন ইতিহাস চেতনা কী ছিল, শিক্ষা, তার পরিবার, এইসব নিয়ে আছে। আরেকটা রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বিরোধী স্বদেশ প্রেম, এটা একটা খুব ভালো বই দেবজ্যোতি স্যারের। রবীন্দ্রনাথের আমরা আজকের দিনেও যেটা দেখতে পাই স্বদেশ প্রেম, সেটা সংকীর্ণ অর্থে, জাতীয়তাবাদ সংকীর্ণ অর্থে, বৃহত্তর অর্থে উনি ওনার গবেষণামূলক বই রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বিরোধী স্বদেশ প্রেম। এছাড়া আরও আমাদের মহাত্মা গান্ধী আছে, বিজ্ঞানের উপরে কয়েকটা বই আছে, ঔপনিবেশিক ভারতীয় বিজ্ঞান, ভারত ইতিহাসের বিজ্ঞান প্রযুক্তি। ওটা যদি আমাদের বই পাবলিকেশনের নয়, কিন্তু আমাদের কাছে শুধুমাত্র বিক্রি করার সত্যটা দিয়েছেন ওনারা, এটাও খুব ভালো বই। এইগুলো মোটামুটি বই আছে। তো সার্বিকভাবে এই বইমেলা কেমন কাটলো? এবারে বইমেলা খুব একটা ভালো নয়, ভালো কাটেনি, মানে লোকজন অনেক কম, পাঠকের সংখ্যাও কম সেই অর্থে। তাছাড়া আর বাকি সব পাঠক প্রকাশক সব মিলিয়ে আয়োজন গিল্ড এবারে হলো স্টল সংখ্যা বেড়েছে। আমাদের স্টলের পরিমাণও বেড়েছে, মানে পরিমাপ বেড়েছে। আমাদের তো আগে 100 স্কোয়ার ফিট নাও, এবারে 200 স্কোয়ার ফিট নাও। এই মুহূর্তে আমরা চলে এসেছি মনীষা গ্রন্থালয় প্রাইভেট লিমিটেডের স্টলের সামনে, 573 নম্বর স্টল, এবার কলকাতা আন্তর্জাতিক বই মেলায়। তো সাধারণত আমরা মনীষার যত বড় স্টল দেখে থাকি প্রত্যেক বছর, এবছর ব্যাপারটা তা দেখা যাচ্ছে না, একটা ছোট্ট স্টল। তো আজকে আমরা কথা বলে নেব মনীষা পাবলিশার্সের ডেপুটি ম্যানেজারের সাথে, জয় ব্যানার্জির সাথে। আমার নাম জয় ব্যানার্জি, আমি ডেপুটি ম্যানেজার মনীষা গ্রন্থালয়। মনীষা গ্রন্থালয় স্থাপিত হয়েছিল 1964 সালে। আজকে আমরা 60 বছরে পদার্পণ করেছি। যখন প্রথম আমরা বইমেলায় যোগদান করি 76-77 সালে, তখন আমাদের স্টলের সাইজ ছিল 1200, 1600, কখনো 1600 দেওয়া হয়েছে। এবং এটা খুব উল্লেখযোগ্য ব্যাপার যে আমরা প্রথম 3 বছর না 2 বছর, কিন্তু আমি সঠিকটা বলতে পারছি না, 2 বছর আমরা ফার্স্ট প্রাইজ উইনার স্টলের জন্য। তার পরবর্তীকালে আমাদের স্টলটা ছোট করে দেওয়া হয় এবং আমরা এগ্রি করি, ঠিক আছে 800 স্কোয়ার ফুটের স্টল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা করে নেবো। মূল সমস্যা যেটা হচ্ছে, মনীষার নিজস্ব পাবলিকেশনের টাইটেল হচ্ছে 175 থেকে 200টা। এর সঙ্গে আমাদের যে দিল্লিতে পিপিএইচ আছে, পিপল পাবলিক হাউস, এই পিপিএইচ এ আমাদের আরেকটা কনসার্ন, তাদের বইয়ের টাইটেলে অন্তত 70 থেকে 80টা আমাদের কাছে আছে, টাইটেল আমি বলছি। তার সঙ্গে আছে মস্কোর বইয়ের আমাদের এখনো টেকনিক্যাল বইগুলো, মানে আর্কিটেকচারের ওপরে,
ইঞ্জিনিয়ারিং এর উপরে যে বইগুলো আছে, এখনো বহু ছাত্রছাত্রী যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সির আসে, তারা আমাদের কাছ থেকে কালেক্ট করে এগুলো, এই বইগুলো তাদের কাজে লাগে। এবারে যেটা হলো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এবারে আমরা 800 স্কোয়ার ফুট যেরকম নর্মাল আমরা আবেদন করলাম, 800 স্কোয়ার ফুট স্টল আবেদন করার পরে আমাদের কাছে এলো 800 স্কোয়ার ফুট মানে হচ্ছে প্রায় 72 স্কোয়ার মিটার। সেটা কমে গিয়ে হয়ে গেল দেখলাম ওই এটা হচ্ছে 96 স্কোয়ার ফুট। এটা 800 স্কোয়ার ফুট থেকে 96 স্কোয়ার ফুট করে দিল। আমরা সঙ্গে সঙ্গে গিল্ডের সঙ্গে আমরা কথাবার্তা বলি যে কোথায় কি প্রবলেম হচ্ছে জানান। গিল্ড বললো আপনারা তো নতুন বই কিছু বার করছেন না। হ্যালো, এটা কে বলেছে আমাকে? আপনাদেরকে কে বলেছে এটা যে নতুন বই বার করছি না? আপনি বাঁদিকটা একটু ক্যামেরাটা ঘোরাবেন, এই ব্যাগটা একটু সরিয়ে দেবেন তো ভাই। এই চেয়ারটা সরা। এই যে বইগুলো, এই যে বইগুলো আপনি দেখছেন, ভারতের ভাষা সর্বশেষ সেন্সার রিপোর্ট সম্বলিত গোপাল হালদার 110 টাকা দাম এটা। এই বইগুলো হারিয়ে গেছিল, হারিয়ে যাওয়া বই, তাকে আবার আমরা জোগাড় করে আবার নতুন করে বার করলাম। আচ্ছা, প্রকৃতিবিদের কাহিনী, এই বইটা বাচ্চারা আসছে এবং প্রচুর কিনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এছাড়া প্রফেসর পর মাস্তাইফেলের রুশ থেকে অনুবাদ ননি ভৌমিক, সব রেয়ার বই এগুলো। এই বই আমরা আবার নতুন করে ছাড়িয়ে দিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে কুন্দপ্রভা সেনগুপ্তর কারাস্মৃতি, তার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, মাস্টারদার সঙ্গে কুন্দপ্রভা দেবীর যে যোগাযোগ, সেই যোগাযোগ থেকে আরম্ভ করে পরবর্তীকালে কিভাবে তারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন বা স্বাধীনতার জন্য কিভাবে তারা কাজ করেছিলেন, সম্পূর্ণটা ওনার নিজের লেখা, উনি এটাকে লিখেছেন। আর এছাড়া আছে আপনারা তো নরহরি কবিরাজের নাম তো নতুন করে কিছু বলার নেই। স্বাধীনতা সংগ্রামে বাংলা, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে বাংলা এবং বাঙালিদের কি ভূমিকা ছিল, সেইটাও কিন্তু এই নরহরি কবিরাজে আমরা নতুন করে বার করেছি। আর বাচ্চাদের আরেকটা প্রিয় বই, এটা রাশিয়ান বই এবং তলস্তর গল্প সংগ্রহ, এটাও আমরা নতুন করে বার করেছি, শেষ হয়ে গেছিল বলে। এতগুলো আমার নতুন বই প্লাস আমার নিজের 175 থেকে 200টা নিজস্ব টাইটেল, পিপিএইচ এর 70 থেকে 80টা টাইটেল, তার সঙ্গে মস্কোর যে অরিজিনাল বই তার ভান্ডার, এবং আমাকে অন্য পাবলিশাররা বই দেয়, অন্য পাবলিশারদের বইও আমরা বিক্রি করি। অর্থাৎ আমি বলছি না, আমাদের বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি স্ট্রিটে মনীষার যে শোরুম বা বিপণী যাই বলুন, সেটা কিন্তু কলেজ স্ট্রিটের সর্ববৃহৎ বিপণী, অন্তত 2000 স্কোয়ার ফুটের বিপণী। এবং আমাদের বিপণীতে একটা সব থেকে বড় সুবিধা, আপনাকে এই কাউন্টারে গিয়ে বলতে হবে না এই বইটা আছে কিনা, আপনি নিজে ঢুকুন, ঘুরুন, চারদিকে র্যাক করা আছে, দেখুন, নিজে বই চয়েস করে নিন। এই আমরা জানি না আমরা কি অপরাধ করলাম যে গিল্ড এই ধরনের একটা ব্যবহার আমাদের সঙ্গে করলো এবং আমাদেরকে 100 স্কোয়ার ফুটে নামিয়ে আনলো। তার মধ্যে একটা দিক, মানে একটা পজিটিভ বা সদর্থক দিক বলবো, সেটা হচ্ছে বহু পাবলিশার্স কলেজ স্ট্রিটে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা বলেছেন এটা অত্যন্ত অন্যায় হয়েছে, এই ধরনের কাজ করা হয়নি। তার থেকেও বেশি যারা বলেছেন তারা হচ্ছে আমার পাঠককুল, যারা মনীষা থেকে রেগুলার বই নেন অথবা বইমেলায় এসে প্রথমে মনীষাটা খোঁজেন, কেননা তার বয়স হয়তো 70 বছর, নাতি নাতনির জন্য রুশিয়ান বইগুলো কিনবেন বাচ্চাদের, এসে বলে এটা কি হচ্ছে। এইটা একটা সদর্থক দিক। গত 24শে জানুয়ারি আমরা গিয়েছিলাম মনীষা স্টলে পরিক্রমা করতে। সেখানে আমাদের সাথে দেখা হয়েছিল মনীষা পাবলিকেশনসের ম্যানেজার জয় ব্যানার্জির সাথে। আমরা আজকে জানতে পেরেছি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের পক্ষ থেকে, অর্থাৎ ইস্ট কোস্ট বাংলার পক্ষ থেকে জয়দার জন্য শ্রদ্ধা।